আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দোসররা কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ প্রধান উপদেষ্টার। দেশের স্বার্থে সব দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। খালেদা জিয়াকে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। মানুষের আস্থা অর্জনে বিএনপি নেতা কর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ তারেক রহমানের। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবি হাসনাত আব্দুল্লাহর। ৩০টি ছাত্র সংগঠনের নেতাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত। এবং সিরাজগঞ্জে যানবাহন থেকে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ পৌর প্রশাসকের বিরুদ্ধে। ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি মালিক ও শ্রমিকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদের দোসররা বহির্বিশ্বে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি এই অভিযোগ করেন। ডক্টর ইউনূস বলেন, নতুন দেশ গড়ার পথে ফ্যাসিবাদী শক্তি বারবার বাধা সৃষ্টি করছে, তবে বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো অবকাশ নেই জানিয়ে সব রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্য গড়ে তুলে সকল বাধা দূর করার অঙ্গীকার করেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের সমর্থকদের হামলা ও বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা। দুপুর ৩টার পর থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল আসেন সংলাপে। এছাড়াও বিভিন্ন ইসলামী ও বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন সংলাপে। এ সময় রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শগুলো তুলে ধরেন। সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী অপশক্তি বহির্বিশ্বে অপপ্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এখনো ডক ডক করছে এগুলো। এখনো যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। এ সময় সংকট নিরসন ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যেভাবে আপনারা এই ৫ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো করে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একমত ও ঐক্যবদ্ধ। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় স্বার্থে ঐকমত্য চেয়েছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করবেন তারা। কারো কাছে মাথা নত না করারও বার্তা দেন তিনি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি ৫ আগস্টে ২৪ সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বহির্বিশ্বে অপপ্রচার রোধ করা ও সার্বভৌমত্ব রক্ষায় পরামর্শ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল
কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক উত্তরণের পর্ব সেই পর্ব পাড়ি দিতে পারে। ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। এ সময় জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যিনি রাষ্ট্রদূত ইয়াওয়েন। গুলশানের চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পরে এই সাক্ষাতে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে চীন সফর করার আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রদূত। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও গতিশীল করা নিয়েও আলোচনা হয় এ বৈঠকে। চাইনিজ রাষ্ট্রদূত বেসিক্যালি আজকে উনি এসেছিলেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ যে কোনো কারণেই হোক, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক, ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সপ্তাহে পারেন নাই। কাজে ওনারা এখন যেহেতু একটি সুযোগ, একটি পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কি ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন। ওনারা বলেছে যদি আপনারা আমাদের কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, আমরা ওপেনলি আপনাদেরকে বলতেছি যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনার সাথে, কারণ আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, কাজে উই ওয়ান্ট টু ডু ইট যদি ইফ উই গেট দি চান্স। বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব মোকাবেলায় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম দলের বিভাগীয় কর্মশালায় তারেক রহমান এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসেবে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় অংশ নেন তৃণমূল পর্যায়ের নেতারা। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকের ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমন ধারণার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তারেক রহমান বলেন, প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল বলে সবকিছু সহজ হবে এমনটা ভাবলে দলের জন্য তা মঙ্গলজনক হবে না। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন। তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। রাজনৈতিক দল হিসেবে জনগণই বিএনপির শেষ ভরসা, তাই জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি কাজ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণই আমাদের শেষ ভরসা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকসু সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ।
রাজধানীতে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে দীর্ঘ বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বৈঠকে ২০ ডিসেম্বরের মধ্যে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা দেওয়ার আহ্বানও জানানো হয় সংগঠনগুলোকে। এ সময় ছাত্র নেতারা বলেন, নিরপেক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচন হলে হল দখল, সিট বাণিজ্য সহ ক্যাম্পাসগুলোর অন্যান্য সমস্যার সমাধান মিলবে। বৈঠকে ছাত্র শিবির, ছাত্র সেনা সহ প্রায় ৩০টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরবর্তীতে 2018 হয়েছে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আসন্ন শুষ্ক মৌসুম ও রমজান মাসে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর কাওয়ান বাজারে ওয়াসা ভবনে ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, নগরবাসীর চাহিদার কথা বিবেচনায় রেখে কাজ চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মত বিনিময় সভায় ঢাকা ওয়াসার বহুমুখী কর্মকাণ্ডের খণ্ডচিত্র তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী উপকৃত হবেন। ঢাকা শহর আসলে 2,20,00,000 লোকের সেবা দেওয়া, এটি বিশাল একটা ব্যাপার। পুরান ঢাকা শহর, নতুন ঢাকাতেও এখন কিন্তু ঘিঞ্জি এলাকা, যেটাকে বলে একদম ঘনবসতি আর কি, এখানে যে কোনো নেটওয়ার্কিং করা বা যে কোনো কাজ করা কিন্তু যত সহজে আমরা চিন্তা করি অত সহজে শেষ করতে পারি না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ চলবে না। পদ্মা পানি শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা 45 কোটি লিটার, কিন্তু সেখানে দুর্নীতি করে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে, সেই পাইপের কারণে সেটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছে 18 কোটি লিটার। প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। তিনি আরো বলেন, সংস্কারের বিকল্প নেই। নিজের ছবি হলরুমে দেখে বিরক্তি প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। এখানে যখন আমি আসলাম, যে শুরুতে ঢোকার সময় দরজায় আমার নিজের একটা ছবি লাগানো, তো সেই চিন্তাগত সংস্কারটা আসলে কোথায় হলো? আগে এখানে শেখ হাসিনার ছবি থাকতো, এখন আমার ছবি। মন্ত্রণালয়ের অধীনে কোনো অফিসে গিয়ে আমার ছবি দেখতে চাই। ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যে কোনো যৌক্তিক সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ যানবাহন থেকে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে খোদ পৌর প্রশাসকের বিরুদ্ধে। এর সঙ্গে স্থানীয় ছাত্র সমন্বয়কদের যোগসাজশ রয়েছে বলেও দাবি ভুক্তভোগীদের। এদিকে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবহন ধর্মঘট সহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 150 বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভার পরিধি না বাড়লেও সময়ের পরিবর্তনে বাস, ট্রাক, অটোরিকশা, ইজি বাইক সহ সব ধরনের যানবাহন বেড়েছে বহুগুণ। তবে নেই পরিবহন রাখার পর্যাপ্ত টার্মিনাল ও অটোরিকশা স্ট্যান্ড। ফলে যত্রতত্র এসব যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। অভিযোগ উঠেছে, এসব পরিবহন থেকে পৌর টোলের নামে আদায় করা হচ্ছে নগদ অর্থ। আমরা পৌরসভার ভিতর থেকে ওই পৌর টোল উঠাই আর কি। কাঠেরপুল স্টেশন আর রেলগেট 6 জন 2 শিফটে করি। চালকদের দাবি, পৌর সুবিধা না দিলেও প্রশাসক তোফাজ্জল হোসেন টোলের নামে অবৈধভাবে অর্থ আদায় করছেন। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে আমরা এগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। শুনছিলাম যে পৌরসভার টোল সব মাপ, ওগুলো আর কেউ তুলবে না, তারপরেও এরা মানে না। এই টোল যদি নেয় তাহলে আমরা সকল শ্রমিক মিলে আন্দোলন করব। অবৈধভাবে টোল আদায় বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের। কিছু কুচক্রী মহল এই টাকাগুলো তুলছে, এই জন্য আমরা আমার কমিটি বসে যা যা করা দরকার করব যাতে এই চাঁদাবাজটা বন্ধ হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র সমন্বয়করা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পৌর প্রশাসক নীরব। আইনগুলোকেই প্রয়োগ করেন, বাস্তবায়ন করেন। কেউ যদি এই প্রকার কাজের সাথে জড়িত থাকে
এবং কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমরা আইনকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে। টোলের নামে চাঁদা আদায় আইনত দণ্ডনীয় বলে জানান আইনজীবীরা। উপজেলা শহরে যেখানে কোনো টার্মিনাল নেই সেখানে ইজারা বন্দোবস্ত যেরকম দেওয়া যায় না, ইজারা বন্দোবস্তর নামে সেখানে কোনো প্রকার টোল আদায় করা পুরোপুরি আইন বিরোধী কাজ। সড়ক বা মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় নিষিদ্ধ করে হাইকোর্টের একাধিক আদেশ থাকলেও তা মানছে না সিরাজগঞ্জ পৌর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরে সরকারিভাবে আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। সিংহজানি খাদ্য গুদামে এই কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুন্নাহার সুলতানা সহ মিল মালিক ও কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে জামালপুর জেলায় ৭,৫৮১ মেট্রিক টন ধান, ১৫,৬২৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চুক্তিবদ্ধ ১৫১ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল, ৪৬ টাকা কেজি দরে আতপ চাল এবং কৃষকরা ৩৩ টাকা কেজি দরে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে ৪,০০০ কৃষককে উন্নত জাতের বীজ দেয়া হলেও বীজ বপনের ২০ দিন পরেও কোনো চারা জন্মায়নি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় চাষিরা। বিষয়টি খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পেঁয়াজ উৎপাদনে প্রসিদ্ধ রাজবাড়ী জেলায় এবছর পেঁয়াজের উৎপাদন বাড়াতে ৪,০০০ কৃষককে দেয়া হয় প্রণোদনা। প্রতি কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ আর ২০ কেজি সার বিতরণ করে কৃষি বিভাগ। তবে জেলায় কৃষি বিভাগের প্রণোদনায় বিতরণ করা কোনো পেঁয়াজের বীজ গজায়নি। এসব বীজের মধ্যে তাহেরপুরি ২,৫০০ কেজি, বাড়ি ৪ ১,১০০ কেজি এবং বাড়ি ১ জাতের ৪০০ কেজি বিতরণ করা হয়। জেলার ৫ উপজেলার কোনো কৃষকের বীজতলায় প্রণোদনার এই বীজ থেকে চারা না গজানোয় এবছর জেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। আমরা কিনে অন্য আরো দানা চারাইছে, সে দানা খুব সুন্দর জ্বালাইছে। আর এই যে সরকারের তরফ থেকে যে দানাটা দেয়, দানাটা ১০০% ইমাই। এই খেত করার মতো কোনো আমাদের সুযোগ সুবিধা নাই, কোনো ব্যবস্থা নাই। এখন এভাবে পড়ে থাকলে আমাদের তো লস, আমরা কিভাবে খাবো? এই বীজটা হলো ২ নাম্বার বীজ। আর এই সরকার যে আমাদের উপকার করার থেকে আমাদের ক্ষতিটাই আর কি বেশি করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এরই মধ্যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি, কৃষকের সমস্যা, এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে, এটা নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। আমরা মাঠ পর্যায়ে গেলাম, বিভিন্ন ৪টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। সব জায়গায় কিরকম দেখলাম চিত্রটা, বাড়ি 4 টোটালি গজায়নি, তাহেরপুরি গজায়নি, আর এই দুটো অভিযোগ, আর অভিযোগ নাই। স্থানীয় পেঁয়াজ চাষিরা বলছেন, প্রণোদনার বীজ ব্যবহার করে বড় লোকসানের মুখে পড়ায় ভবিষ্যতে এসব বীজ ব্যবহারের আগ্রহ থাকবে না তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর ১২টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি হবে বলেও জানান তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলায় তার বিচার শুরু হয়েছে। শেখ হাসিনা সহ বাকি আসামিদের গ্রেফতার পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্টের নিম্ন কক্ষে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে।
ফলে নিয়োগ পাওয়ার 3 মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। ভোটাভুটিতে পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতার অনাস্থার পক্ষে তাদের মত দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটে 1962 সালে। এবার অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মিশেল বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিবিদ। ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন তিনি। পর্নস্টারকে ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলা তুলে নেওয়ার আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের আদালতে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, আগামী বছরের 20 জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে, আর তাই মামলাটি প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্পের আইনজীবীরা। যদিও বিরোধী পক্ষের আইনজীবীরা এই যুক্তির বিরোধিতা করেছেন। আদালত এ ব্যাপারে কখনো কোনো মতামত দেয়নি। নিজের ছেলে হান্টার বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পর এই মামলা প্রত্যাহারের আবেদন করলেন ডোনাল্ড ট্রাম্প। 21 পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের 39তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতরাতে জেলা শিল্পকলা একাডেমিতে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি বিজয় সরকারের প্রতিকৃতিতে আমন্ত্রিত অতিথিরা পুষ্পমাল্য প্রদান করেন। এরপর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কবির বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ও বিজয় সরকার ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকরাম শহীদ চুন্নু, অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, কবি HM সিরাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাব। এতে শীর্ষে ওঠার পথে হোঁচট খেল কার্লো আনচেল্লোতির দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারল লা ব্লাঙ্কোরা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে এলেক্স বেরেনগুইয়ার এগিয়ে নেয় অ্যাথলেটিক ক্লাবকে। 78 মিনিটে যদিও সাদা শিবিরকে সমতায় ফেরান জুড বেলিংহাম, কিন্তু 2 মিনিটের ব্যবধানে গুরুজেতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ফ্যাসিবাদের দোসররা কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে সব দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। খালেদা জিয়াকে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। মানুষের আস্থা অর্জনে বিএনপি নেতা কর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ তারেক রহমানের। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবি হাসনাত আব্দুল্লাহ। 30টি ছাত্র সংগঠনের নেতাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত। এবং সিরাজগঞ্জে যানবাহন থেকে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ পৌর প্রশাসকের বিরুদ্ধে। ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি মালিক ও শ্রমিকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।